15 দিনের মধ্যে আমি একটা সোলারের মাধ্যমে তাদেরকে একটা জল দেওয়ার জন্য ব্যবস্থা আমি করব। ইলেকশনের আগে কথা দিচ্ছে যে হার হার ঘর হার হার নল এবং বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জল বাংলাতে প্রত্যেকটা বাড়িতে জল দেওয়ার জন্য, প্রত্যেকটা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ করার জন্য, রাস্তাঘাট করার জন্য, প্রত্যেকটা এলাকাতে ব্ল্যাকটপ রাস্তা করার জন্য আমরা কথা দিয়েছি। কিন্তু সেই কথা আদৌ বা আজকে ৬-৭ বছরের পরেও এবং দ্বিতীয়বারের এখানে এমএলএ হওয়ার পরেও আজকে জ্বলন্ত প্রমাণ জলের মতো পরিষ্কার যে এইসব নোংরা জল, আমাদের নালার জল, গন্ধ জল যে অপরিষ্কার অপবিত্র জল আজকে আমাদের এই উপজাতি বা তিপ্রাসা যারা জনজাতিরা বা তিপ্রাসা মহিলারা আজকে এই জল নিয়ে ওনারা জল পান করছেন। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা যে বিষয়টি এর পূর্বেও তুলে ধরেছি আপনাদের সামনে, অর্থাৎ গ্রাম অঞ্চল এবং শহরাঞ্চলের যে উন্নয়নের কথা বলা হয়ে থাকে, সেখানে স্মার্ট সিটির কথা বলা হয়ে থাকে এবং কিছু কিছু জায়গায় স্মার্ট সিটির অন্তর্ভুক্ত বলা হয়ে থাকে গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গাগুলিকে। এবং সেখানে আমরা যদি দেখি মডার্ন ভিলেজের নামকরণ করা হয় এই গ্রামগুলিকে, কিন্তু এই গ্রামে কতটুকু আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন রয়েছে এবং সেখানে তারা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এমনই একটি ঘরের সামনে আমরা উপস্থিত রয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ঘরটি কেমন রয়েছে এবং সেখানে আজকের দিনে দাঁড়িয়েও সাধারণ জনগণ বসবাস করছে এবং বসবাস স্থল, তাদের খাবার জল নেই, তাদের বিদ্যুৎ নেই, তারা নানান ধরনের সমস্যায় রয়েছে, তাদের শিক্ষার ক্ষেত্রেও তারা সঠিকভাবে সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না এবং সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই বিশেষ প্রতিবেদনের দ্বারা। আমরা দেখানোর চেষ্টা করছি এই বাঁশের ঘরে কিন্তু তাদের বসবাস করা এবং জল তাদের একেবারে নিচে থেকে গিয়ে নিয়ে আসতে হয়। আমরা এখানে যারা বসবাস করে, যারা জীবন অতিবাহিত করছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের যে সমস্যাগুলো রয়েছে এই জল এবং বিদ্যুৎকে নিয়ে, তাছাড়াও সেখানে যে তাদের খাওয়ার ব্যবস্থাপনা এবং এখানকার যিনি এমএলএ রয়েছেন এই জায়গায় আসেন কিনা, কতটুকু দেখাশোনা করেন, তাদের সুযোগ সুবিধার কথাগুলো জিজ্ঞাসা করা হয় কিনা, সেগুলো আমরা জানার চেষ্টা করব। দীর্ঘ বাম জামানা পেরিয়ে বর্তমানে রাম জামানায় বসবাস করছেন রাজ্যের মানুষ। অর্থাৎ বাম সরকারের পতনের পর রাজ্যে গঠিত হয় নতুন বিজেপি সরকার। সরকার পাল্টালেও রাজ্যের নানান প্রান্তের মানুষের হালচিত্র কিন্তু একই রকম রয়ে গেল, তা হয়তো চোখে না দেখলে বোঝা যাবে না। জল বিদ্যুৎ যন্ত্রণায় মানুষ যে কতটা নাজেহাল তা আমরা তুলে ধরব আপনাদের সামনে। সে চিত্র তুলে ধরতেই আমাদের ক্যামেরার চোখ যায় 49 বিধানসভা কেন্দ্রের 32 কিলো এলাকায়। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণ পূর্বে আমরা এমন একটি বাঁশের এবং মাচার তৈরি ঘর আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যেখানে নাকি আজকের দিনেও মডার্ন ভিলেজে অনেকেই বসবাস করছে। এবারে যারা বসবাস করছে, যারা জীবন অতিবাহিত করছে এমনভাবে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব কি ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং এখানকার যিনি এমএলএ রয়েছেন তারা আসেন কিনা, তাদের সুযোগ সুবিধা কি কি দরকার, কি কি প্রয়োজন রয়েছে সেগুলো জিজ্ঞাসা করা হয় কিনা, তাদের সাথে দেখা করতে আসে কিনা, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথেই একজন দিদি রয়েছে, আমরা কথা বলবো। আপনার নাম? মুখ্যমন্ত্রী। আপনার বাড়ি এখানে না? জলের সুযোগ সুবিধা আছে? তুই মাইয়া কোনখান থেকে জল আনতে হয়? ও করবে ফিজা ফাইয়া তুই মাইয়া তুই মাইয়া বড় মুনো মা খাও মা মা নংবো কারেন্ট মাইয়া তুই মাইয়া। জল তো নাই, এখন তো কারেন্ট নাই। সরকার তো কারেন্ট সব আছে, এখন তো কারেন্ট নাই, তো পাতি তো নাই, তো সরকার জল নাই, তো সাপ্লাই তো আছে, এত সাপ্লাই নাই। আমরা কথা বলার চেষ্টা করছি এখানে যারা বসবাস করে, এই ধরনের বাড়িতে যারা থাকছেন, যারা জীবন অতিবাহিত করছেন, তাদের দিন কিভাবে গুজরান হচ্ছে, তাদের কি কি দাবি রয়েছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা একে একে সেখানকার জনজাতি সাধারণ মানুষদের সাথে কথা বলার চেষ্টা করি। তা নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। রাজ্যের গ্রাম পাহাড়ে সর্বত্রই উন্নয়নের সাইনবোর্ড চোখে পড়ে প্রতিটি পাড়ায় পাড়ায়, কিন্তু সাইনবোর্ড অনুযায়ী মানুষের কাছে কিন্তু সেরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছয় না বললেই চলে। এই অভিযোগগুলো 32 কিলো এলাকার সাধারণ মানুষের। একদিকে যেমন পানীয় জলের হাহাকার, ঠিক তার সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ যন্ত্রণার নাজেহাল সাধারণ মানুষ। এলাকাবাসীদের দাবি অতি শীঘ্রই যেন এইসব সমস্যাগুলি সমাধান করা হয়।
সাধারণ মানুষের সাথে কথা বলার পর আমরা এই সমস্যাগুলি নিয়ে কথা বলার চেষ্টা করি এই এলাকার এমডিসি হংস কুমার ত্রিপুরার সাথে। চলুন শুনে নেওয়া যাক তিনি কি বলছেন। আমরা এই যে জল আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যে জল অনেকটাই অপরিশোধিত অবস্থায় রয়েছে এবং তাই পান করে এখানকার লোকজন জীবন অতিবাহিত করছেন। এ জায়গায় আমরা পেয়ে গেছি এমডিসি হংস কুমার ত্রিপুরা স্যারকে। স্যার, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ধরনের জল রয়েছে। এই ধরনের জল তারা খাচ্ছেন, তারা স্নান করছেন, তারা এটা দিয়ে জীবন অতিবাহিত করছেন। কি বলবেন এই বিষয়ে? দেখো, এই বিষয়ে আমি আর কি বলবো, এটা নতুন কোনো কিছু না। আজ কি ৬-৭ বছর ভারতীয় জনতা পার্টি সরকারের যে ক্ষমতা থাকার সুবাদেও এডিসি গভর্নমেন্টের কাছে, এডিসি সরকারের কাছে তো কাজে কোনো DWS বা জলের কোনো দপ্তর নেই। রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম, কেন্দ্রের বিভিন্ন স্কিম, পানীয় জলের যে আমরা ইলেকশনের আগে কথা দিয়েছি যে হার হার ঘর হার হার নল এবং বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ি জল, বাংলাতে প্রত্যেকটা বাড়িতে জল দেওয়ার জন্য, প্রত্যেকটা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ করার জন্য, রাস্তাঘাট করার জন্য, প্রত্যেকটা এলাকাতে ব্ল্যাকটপ রাস্তা করার জন্য আমরা কথা দিয়েছি। কিন্তু সেই কথা আদৌ বা আজকে ৬-৭ বছরের পরেও এবং দ্বিতীয়বারের এখানে এমএলএ হওয়ার পরেও আজকে জ্বলন্ত প্রমাণ জলের মতো পরিষ্কার যে এইসব নোংরা জল, আমাদের নালার জল, গন্ধ জল, যে অপরিষ্কার অপবিত্র জল আজকে আমাদের এই উপজাতি বা তিপ্রাসা যারা জনজাতিরা বা তিপ্রাসা মহিলারা আজকে এই জল নিয়ে ওনারা জল পান করছেন। বা বিভিন্ন জানি না, ওনারা হয়তোবা আমাদের এখানে শিক্ষা স্বাস্থ্য বিষয় নিয়ে আমাদের অত এই এলাকার মধ্যে কোনো ডাক্তার নেই বা বিশেষজ্ঞ নেই, তাদের কোন রোগ বা বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত থাকতে পারে। কাজে এইভাবে আমাদের বিনা চিকিৎসায় বিভিন্ন অভাবের কারণে আমাদের বিভিন্ন রোগাক্রান্ত হয়ে এখনও এই এলাকার মানুষ বিভিন্ন রোগে ওনারা মৃত্যুবরণ হচ্ছে বা বলিদান হচ্ছে। যে আমরা দেখলাম এখানে এই এলাকার মানুষের জন্য আমি নিজেই রাজ্য সরকারের যে দপ্তরের কাছে কেন্দ্রের বিভিন্ন স্কিম থাকার সুবাদে আমি আমার নিজের পেটে অপোজিশন লিডার থাকার সময় এবং এখন বর্তমান ত্রিপুরামুথাতে আমি আসার পর আমি বিভিন্নভাবে রাজ্য সরকারের হস্তক্ষেপ করেছি এবং ওনাদের কাছে আবেদন জানাচ্ছি, কিন্তু ওনারা আমার যে বিষয়গুলি কর্ণপাত করেন, এই এলাকার জনজাতিদের বিষয়গুলি ওনাদের যে কোনো মাথাতেই আসেনি। আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন ইয়াতে আপনারা যেহেতু কাজ করেন, আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এটা একটা প্রমাণ, ভারতবর্ষে শুধু ত্রিপুরা রাজ্য না, সারা ভারতবর্ষের মানুষ জানে এই এলাকার যে তিপ্রাসা এলাকা অর্থাৎ জনজাতি এলাকা, বিজেপিরা জনজাতি বলে, এখানে সারা ভারতবর্ষে প্রথম রেগার চালু এই দলাই জেলাতে। দলাই জেলার মধ্যে সবচেয়ে দুর্গম ডিস্ট্রিক্ট সামনু ব্লকের মধ্যে সবচেয়ে দুর্গম যে দুর্গম পঞ্চায়েত হয়েছে আমাদের থালছড়া গোবিন্দবাড়ি, এই যে গ্রামগুলি। কিন্তু এখানে এখনও রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, কোনো চিকিৎসা, খাদ্য, বিভিন্ন দিকে আমাদের এখানে যারা তিপ্রাসারা বা আমাদের ককবরক বাসাবাসী যারা আছে ওনারা এইভাবে বঞ্চিত। আমাদের কোনো প্রকল্প নেই, কোনো সুযোগ সুবিধা নেই। এরপরেও পাবলিকরা বা এই এলাকার মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র তিপ্রাসাদের বিকল্প, তিপ্রাসাদের জন্য একমাত্র আমাদের কান্নারি, তিপ্রাসাদের জন্য একমাত্র কাজ করব আমাদের মহারাজ বুবাগরা তিপ্রামুথা পাতি। এই তিপ্রামুথার পাতির দ্বারা আমাদের এই এলাকার মানুষের যে উন্নয়ন থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ, তাদের জেনারেশন, আমাদের যে অধিকারের জন্য একমাত্র কাজ করতে পারবো তিপ্রামুথা। যার কারণে আমিও নিজেই বিজেপি ছেড়ে তিপ্রামুথাতে অংশগ্রহণ করলাম। কাজে যতদিন বাচ্চা থাকবো আমি নিজেও অতদিন তিপ্রাসাদের জন্য কাজ করব, এই সাপোর্ট নিয়ে আমি রাজনীতি অংশগ্রহণ করেছি এবং এখনও রাজনীতি আছে, ময়দানে আছে, মানুষের জন্য কাজ করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। হংস কুমার ত্রিপুরার পাশাপাশি এদিন আমরা আরও কথা বলার চেষ্টা করি TTADCর EM অনন্ত দীপবর্মার সাথে। তিনি এইসব সমস্যাগুলির কথা স্বীকার করেছেন এবং আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। তাছাড়া ওই এলাকায় সাধারণ মানুষের বসবাসযোগ্য ঘরেরও তেমন কোনো ব্যবস্থা নেই বললে চলে। সত্যি চোখে জল আনার মতো ঘটনা। এখন দেখার বিষয় রাজ্য সরকার ও এডিসি প্রশাসন এইসব সমস্যা নিরসনে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এলাকাবাসীর পক্ষ থেকেও দাবি উঠছে অতি সত্বর যেন তাদের সমস্যাগুলি সমাধান করা হয়। আমাদের সাথে আমরা পেয়ে গেছি EM অনন্ত দেববর্মা স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। স্যার, যে বিষয়টি প্রথমেই জানতে চাইব, 32 কিলো এলাকায় আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণত জীবনযাপন করছেন, তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত বিদ্যুতের সমস্যা, জলের সমস্যা, সেটা সর্বকালেরই। এবারে এ বিষয়ে আপনার কি বলার রয়েছে? প্রথম আমি মিডিয়াদেরকে স্বাগত জানি। তারপর আজকে এই 32 কিলোমিটারে আসার পর এমন প্রবলেম দেখালো
যে এখানে সবচেয়ে সমস্যা হলো জল। এই জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তো আমি আমার সায়েন্স অফ টেকনোলজি, আমি যেহেতু এডিসিতে আছি, আমি প্রত্যেক স্কুলে সোলার দিতেছি। আমি এই 21টা স্কুল এবং 32টা এটা হোস্টেলে আমি সোলার 6টা করে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আমি এই এলাকার লোকের কাছে এবং যেখানে আমরা 1 ঘন্টা রেস্ট করলাম, ওনাকে আমি কথা দিয়েছি 15 দিনের মধ্যে আমি একটা সোলারের মাধ্যমে তাদেরকে একটা জল দেওয়ার জন্য ব্যবস্থা আমি করব। কারণ আমাদের স্কিম আছে, সোলারের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা আছে, ওইটা আমি যেন ওনাকে কথা দিয়েছি এবং ইমিডিয়েটলি এই সোলার মাধ্যমে কয়েকটা জায়গায় আমি জলের ব্যবস্থা করব, এই কথা আমি বলে দিয়ে গেছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম ছামনুর অন্তর্গত যে 32 কিলো এলাকাটি রয়েছে সেই জায়গায়, এবং আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানকার জনগণ এখনও পর্যন্ত কতটুকু দরিদ্র সীমার মধ্যে বসবাস করছে। তাদের এই যে মডার্ন ভিলেজের নাম দেওয়া আছে, সেখানে কিন্তু তাদের আজকেও জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, আজকেও এই ধরনের অপরিশোধিত জল পান করে তারা জীবন অতিবাহিত করছেন। আমরা অতি সত্বর এই বিষয়গুলোতে সরকারের দৃষ্টি জ্ঞাপন করানোর জন্য আমাদের অনুরোধ থাকবে, এবং এই বলে আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।